আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকে এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। সরকার এ বিষয়ে সতর্ক আছে। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এসব কথা জানান তিনি। গাজীপুরের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার পূজায় কোনো ধরনের শঙ্কা নেই। সুমন তানভীরের প্রতিবেদন। দুর্গাপূজা ঘিরে সারা দেশের মণ্ডপে মণ্ডপে এখন সাজ রব। নিরাপত্তা রক্ষায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবারেই একটি ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন, এবং এইবার হয়তো 4 দিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে। ডিএমপি কমিশনার জানান, ঢাকার 253টি মণ্ডপ ঘিরে সব বাহিনী ও পূজা কমিটির সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। বিভিন্ন চেক পয়েন্টগুলোতে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদেরকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমরা অনুরোধ করছি। সন্ধ্যা 7 ঘটিকায় মধ্যে বিসর্জনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য সকল পূজা কমিটি ও ভক্তদের প্রতি অনুরোধ করছি। পূজা মণ্ডপ, বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সকল প্রকার মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ। একই সাথে পটকা এবং আতশবাজি ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। বিসর্জন শোভাযাত্রার সময় উচ্চস্বরে সাউন্ড সিস্টেমের ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবরদান অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে সরকার। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। দর্শক, দুর্গোৎসবের বিষয় জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, জানাবেন দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আর লক্ষ্মীপুরের বিভিন্ন মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? সাথী, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আজকে মহাপঞ্চমী চলছে। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে পুজোর যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। লক্ষ্মীপুরের 5টি উপজেলার যে মণ্ডপগুলো রয়েছে, সে প্রত্যেকটি মণ্ডপে কিন্তু শেষ মুহূর্তের পুজোর যে প্রস্তুতি সেটি চলছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুরের শাঁখারীপাড়া যে ত্রিনয়নী যে দুর্গাপূজা মণ্ডপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুজোর যে রং তুলি যে প্রতিমার যে কাজ রয়েছে সেটি এই মুহূর্তে শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া এবং মৃৎশিল্পী যারা রয়েছেন তারা প্রতিমার সাজসজ্জা এবং প্যান্ডেলের যে সাজসজ্জার যে কাজ সেটি তারা করছেন। আসলে পুজোর আর আগামীকাল থেকে পুজো শুরু হয়ে যাওয়ার কারণে তারা বেশ ব্যস্ততার মধ্যে তাদের যে সময় তারা পার করছেন। লক্ষ্মীপুরে 5টি উপজেলায় এবার 78টি পূজা মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। এর মধ্যে 20টি মণ্ডপকে জেলা পুলিশের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমি লক্ষ্মীপুর জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এবার লক্ষ্মীপুরে যারা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা যেন নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে পারেন, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেকটি মণ্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া মণ্ডপ ভিত্তিক যে টহল টিম সেটিও গঠন করা হয়েছে। আর দুর্গাপূজার ছুটি যে একদিন বাড়ানো হয়েছে, সে একদিন ছুটি বাড়ানোর যে আয়োজক কমিটি যারা রয়েছে তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাথে ধন্যবাদ আপনাকে। ফের রিমান্ডে পাঠানো হয়েছে সালমান এফ রহমান, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি, সাবেক তথ্যমন্ত্রী হাসান হক এনু ও রাশেদ খান মেননের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া শিক্ষার্থী মাহমুদুল হাসান জয় হত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জুনায়েদ আহমেদ পলক ও সাবেক প্রধানমন্ত্রী বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকেও 3 দিনের রিমান্ডে মঞ্জুর করা হয়। রফিকুল ইসলাম হত্যা মামলায় 4 দিনের রিমান্ড নেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মশিউর রহমান এবং আইজিপি মামুনকে।
এটি একটি বিস্ফোরক এবং হত্যা চেষ্টার মামলা। এই মামলায় জুনায়েদ আহমেদ পলক তাকে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়। সেই মামলায় বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা যাত্রাবাড়ির 49/9/24, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান তাদেরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জুলাই গণহত্যা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় বরখাস্তকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে গণ অধিকার পরিষদের প্রচার সম্পাদক আবু হানিফ এই মামলাটি করেন। এর আগে গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করা হয়। পরে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানায় তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর SM মনিরুজ্জামান মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গেল রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্টরা জানান, একটি জাতীয় দৈনিকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের সংবাদে ফেসবুক পোস্টে কটূক্তি করেন মনির। ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, আগে জেলে যাওয়ার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত। জেলা প্রশাসক আশরাফুর রহমান বিষয়টি জেনে শেখ মনিরকে ডেকে জিজ্ঞাসা করলে তিনি দোষ স্বীকার করেন। পরে সন্ধ্যায় তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। লালমনিরহাটের বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির আচরণ অশুভ ইঙ্গিত। প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের পালাতে যারা সাহায্য করেছে তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শরীয়ত খানের রিপোর্ট। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বিএনপি। রাজধানীর গুলশান এলাকায় লিফলেট বিতরণ করে দলটি। গুলশান 2 গোল চত্বর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পথচারী, দোকানদার ও এলাকাবাসীকে সচেতনতামূলক পরামর্শ দেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই ডেঙ্গুর জন্য সুচিকিৎসা পায় সর্বত্র, শুধু ঢাকা ভিত্তিক না, কারণ ডেঙ্গু এখন ছড়াচ্ছে ঢাকার বাইরে। পাচার হওয়া টাকা দিয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ রুহুল কবির রিজভীর। বিশৃঙ্খলা সৃষ্টি করে এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ, সে এই অধ্যক্ষ যদি প্রকাশ করতে পারে তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে, আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। বিগত সরকারের সচিব সহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইউথ ফোরাম। আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা কিভাবে পালিয়ে গেলেন এমন প্রশ্ন রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য, শেখ হাসিনাকে অপসারণের জন্য। তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল। যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে, যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে? আশা করে জনগণ একটাই, অবিলম্বে তাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। ইনু মেনন, বিপ্লব বড়ুয়াদের ইন্ধনে আওয়ামী লীগ সরকার 16 বছর বাংলাদেশে অনৈতিকভাবে ক্ষমতায় টিকে ছিল বলে মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক।
শরীয়ত খান, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে চোখ হাত পা হারানো ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া। রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সহ 2 সদস্যের কোরিয়ার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে একথা জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতিতে দক্ষিণ কোরিয়ার ভূমিকা রাখা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় গার্মেন্টস ও অবকাঠামো খাতসহ বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ জানান কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। একই সঙ্গে আরও বেশি কর্মী নেওয়ার সম্ভাবনা জানিয়ে বাংলাদেশি শ্রমিকদের বেতন সহ ন্যায্য সম্মান রক্ষায় পদক্ষেপ নেবার কথা জানান কোরিয়ান রাষ্ট্রদূত। I hope that the interim government will continue to make a success and then contribute to stabilize the Bangladesh. Lastly, I hope that the interim government will fully provide the industrial sites with adequate protection and safety. সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল, আশা করছেন তারা যে ভালোভাবে আমাদেরকে কিছু সহযোগিতা করতে পারবেন। সাইবার সিকিউরিটি অ্যাক্টের সব মামলা বাতিল করতে হবে, কোনো আইনের মধ্যে সাইবার সিকিউরিটি আইন রাখা উচিত না বলে মন্তব্য করেছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, এই আইনের মাধ্যমে নিরাপত্তার নামে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে কামাল হোসেন নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, পাহাড়পুর সীমান্ত দিয়ে ভারতের 25 গজ অভ্যন্তরে যাওয়ায় BSF সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে একটি অ্যাম্বুলেন্সে কামালের মৃতদেহ নিয়ে যায় BSF সদস্যরা। এদিকে পতাকা বৈঠকের মাধ্যমে তার মৃতদেহ ফিরিয়ে আনা হবে বলে জানান বিজিবির অধিনায়ক। নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। পূর্ণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নানামুখী সংস্কার ও উদ্যোগে আশা আলো দেখাচ্ছে সরকার। 2 মাস সময় অল্প হলেও সরকারের দিকে নজর রয়েছে সবার, নজর রাখছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থাও। দায়িত্ব গ্রহণের পর থেকে এই সরকার মূলত বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও পরিবর্তন আনার চেষ্টা করছে। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করাই তাদের প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন সহ সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে যোগ্যতা সম্পন্ন ন্যায়বান লোকদের দায়িত্ব দিচ্ছে সরকার। দীর্ঘ স্বৈরশাসনে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায়, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা একরকম ভেঙে পড়েছে। তারপরও তাদের হাত ধরে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন বুনছে দেশের সরকার ও সাধারণ জনতা। শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এই 2 জেলায় এখনও অনেক মানুষ পানিবন্দী আছে। শেরপুরের মহারাশি, সোমেশ্বরী, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি কমায় শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নলিতা বাড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সদর এবং নকলা উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। এতে 40,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। সোমবার নকলা ও নলিতা বাড়িতে বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে শেরপুরে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়ালো 11 জনে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে এখনও পানিবন্দী আছে 1.5 লক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, ডুবে আছে জমির ফসল। নেত্রকোনায় বন্যার পানিতে ডুবে আছে 123টি গ্রামের নিম্নাঞ্চল। বন্যায় জেলার 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ আছে। দর্শক, বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মোজাম্মেল খোকন।
মোজাম্মেল জানাবেন, বন্যায় খুব স্বাভাবিকভাবে পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে, তো পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? ধন্যবাদ সাথী। আপনি যেমনটি বলেছেন যে বন্যায় পানিবাহিত যেই রোগগুলি সেই রোগগুলো কিন্তু এখন নতুন করে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ গত 5 দিন ধরে কিন্তু এই ময়মনসিংহের বিশেষ করে হালুয়াঘাট, ডুবাউড়া এবং ফুলপুর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়েছি। আমরা দেখেছি যে প্রতিটি ঘরে ঘরে কিন্তু পানি রয়েছে, অর্থাৎ এই বন্যার পানির কারণে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু আপনার যেটা বলছে যে এই বিশুদ্ধ পানি খাবার না থাকার কারণে কিন্তু তারা যেমনটি দুর্ভোগ পোহাচ্ছেন, অন্যদিকে কিন্তু এই পানিবাহিত যে রোগটি সেটা নিয়েও কিন্তু তারা আশঙ্কায় রয়েছেন এবং শঙ্কায় রয়েছেন। এই ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু আপনার সহযোগিতার হাত কেউ বাড়িয়ে আসেনি। সরকারিভাবে যেই এই সহযোগিতা সেটা যদি বলতে চাই সেটা খুবই অপ্রতুল, অর্থাৎ খুবই কম। এখন পর্যন্ত এই 3টি উপজেলায় কিন্তু আপনার 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। তাদের কিন্তু সেই পরিমাণ, অর্থাৎ এখন পর্যন্ত আমাদেরকে যেমনটি বলেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, যে এখন পর্যন্ত 63 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং 7 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এই পর্যন্ত কিন্তু ত্রাণের বিষয়টি বলেছেন। এছাড়া কিন্তু সামাজিক এবং বিভিন্ন সংগঠন কিন্তু তারা এই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। এই বন্যার্তদের পাশে এই সামাজিক সংগঠনগুলোই কিন্তু মূলত এই খাদ্যের যে সংকটটি সেই সংকটটি কিন্তু তারা কিছুটা কিন্তু লাঘব করার চেষ্টা করছেন। সার্বিক বিষয়ে যদি বলি যে ময়মনসিংহের এই হালুয়াঘাট, ফুলপুর এবং ধুবাউড়া উপজেলার গতকাল রাতেও কিন্তু বন্যার পানি কিছুটা কমেছিল, কিন্তু আজকে সকালে যেমনটি বলছেন স্থানীয়রা, সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে 6 ইঞ্চি পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে যদি আরও কয়েকদিন যদি বৃষ্টি থেকে থাকে তো আজকেও কিন্তু আমাদের দেখা গিয়েছে যে ময়মনসিংহের এই হালুয়াঘাট উপজেলায় যে আবহাওয়ার যে বিষয়টি, আবহাওয়াটি কিন্তু মোটামুটি আকাশ মেঘলা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 2018 সালের তুলনায় চলতি বছরের জরিপে সুন্দরবনে 11টি বাঘ বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে তিনি বলেন, 2023-24-এ তৃতীয় পর্যায়ে বাঘ জরিপে এবছর বাঘ ও শাবকের সংখ্যা বেড়েছে। সুন্দরবনের বাঘ জরিপ 2024-এর ফলাফল ঘোষণা উপলক্ষে বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এবছর সুন্দরবনে 125টি বাঘ পাওয়া যায়। 2018 সালে এর সংখ্যা ছিল 114টি। সে তুলনায় তৃতীয় পর্যায়ের জরিপে বাঘের সংখ্যা বেড়েছে 17.92%। 13টা টাইগার রেঞ্জ কান্ট্রির মধ্যে বর্তমানে 10টি দেশে এখনো বাঘ অবশিষ্ট রয়েছে, যার মধ্যে বাংলাদেশ আছে। আমাদের জন্য সুসংবাদ যে এবার আমাদের বাঘের সংখ্যাও বেড়েছে, ঘনত্বও বেড়েছে এবং বাঘ শাবকের সংখ্যাও বেড়েছে। বন বিভাগ কিছু কংক্রিট কাজ নিচ্ছে। আশা করি সকলের সহযোগিতায় আমরা সুন্দরবনের বাঘ, যেটা আমাদের জাতীয় প্রাণী কেবল নয়, যেটা আমাদের জাতীয় ঐতিহ্য, আমরা ক্রিকেট খেললেও বলি টাইগার্স, তো সেটাকে আমরা বহু সংখ্যায় বাড়াতে পারব। ডেঙ্গু নিয়ে চিন্তিত সব শ্রেণী পেশার মানুষ। প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন, উপসর্গ দেখা মাত্র চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগীরা বলছেন, ডেঙ্গু বিস্তার রোধে দেওয়া হচ্ছে না সঠিক ওষুধ। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। চলতি বছরের সকল রেকর্ড ভেঙে গত কয়েকদিন সর্বোচ্চ হারে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রোগীরা। রাজধানীর প্রতিটি হাসপাতালে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। মহাখালী ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে রোগীরা বলছেন, মশা নিধনে সঠিক ওষুধ ব্যবহার না করায় বাড়ছে ডেঙ্গু। ছাদের উপর অনেকদিন পর্যন্ত পানি জমে আছে, বাসার পাশে উপর থেকে পানি পড়তেছে, ওই পানি জমে আছে। মাঝে মাঝে যদি জটিকা অভিযান দেয়, ওগুলো যদি আর একটু বেশি করে করে তাহলে আমার মনে হয় ওইটা বাটা এলাকাতে একটু কমবে। ওখানে সরকারের উদ্যোগ আছে, ওইগুলো সব বাটপার। এই বাটপার এখনও শেষ হয় নাই, কারণ এই মেডিসিনের এই ওষুধের ভিতরে মূলত মেইন কোনো মেডিসিন নেই, শুধু আছে কেরোসিন। এদিকে নামে বেনামের বিভিন্ন হাসপাতালে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। পরে ডেন্টালের অবস্থা খুব ভালো ছিল না, ওখানে 3 দিন যাবৎ পানি ছিল না, অপরিষ্কার অপরিচ্ছন্ন। আর
নার্সরাও মানে ভালোভাবে আসতো আবার আসতো না। আর যা তোমার কোনো কিছু লাগে না, খালি ওই রক্ত পরীক্ষার জন্য খালি 200 টাকা নেয়, আর মূন্য নেয় হলো 480 টাকা। আর তো এমনি আছে মানে এই জায়গা থেকে বলছে যে পরীক্ষা দিচ্ছে মূন্য থেকে, এসব পরীক্ষার প্রয়োজনে নাই। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরা যে হারে আক্রান্ত হচ্ছে তাদের ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে বলে জানান এই চিকিৎসক। ডেঙ্গু পেশেন্টের মৃত্যুহার বৃদ্ধির বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু রোগীদের মর্টালিটির মেইন কারণটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, এবং শকটা যথাযথ সময়ে যথাযথভাবে ম্যানেজ করতে না পারাটাই হচ্ছে প্রধান কারণ। যাদের ইনফ্যান্ট খুব ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে তারা একটু রিস্ক জোনে আছে, এদেরকে অ্যাসেস করাটাও একটু কঠিন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এদের ক্ষেত্রে মৃত্যুহারটা একটু বেশি থাকে। পরিবেশের বিরূপ আচরণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা না বাড়ায় ডেঙ্গু প্রকোপ বাড়ছে বলে মনে করেন তিনি। ব্লাড প্রেশার কমে যাওয়া এরকম কোনো লক্ষণ দেখা দিলে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর বড় চমক দেখাচ্ছে প্রবাসী শ্রমিকরা। তাদের বৈধ পথে পাঠানো রেমিটেন্সে হু হু করে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের তথ্যে কেবল গেল মাসে $240 কোটি পাঠিয়েছে প্রবাসীরা, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ। রেমিটেন্স যোদ্ধারা জানিয়েছেন নতুন সরকারের অধীনে দেশের কল্যাণে অংশীদার হতে বৈধ পথে ডলার পাঠাচ্ছেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে একাত্মতা জানিয়ে রেমিটেন্স পাঠানো প্রায় বন্ধ করে দিয়েছিল প্রবাসী শ্রমিকরা। শেখ হাসিনা ও তার মন্ত্রীদের অনুরোধেও সাড়া দেয়নি তারা। আগস্টে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারপর থেকেই হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। আওয়ামী লীগ সরকার শাসন করছিল, তখন আমরা ম্যাক্সিমাম টাকা হুন্ডির মাধ্যমে পাঠাইছি। এখন এই সরকার আসার পর আমাদের দেশ উন্নতির জন্য আমরা সবাই বৈধ পথে টাকা পাঠাতেছি। আমরা সবাইকে অনুরোধ করছি যেন আমরা টাকা বৈধ পথে পাঠাই। বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স এখন ব্যাংকের মাধ্যমে পাঠাতেছি। বাংলাদেশ ব্যাংকের তথ্যে আগস্ট মাসে দেশে রেমিটেন্স এসেছে $222 কোটি, যা গেল বছরের একই সময় তুলনায় 39% বেশি। আর সেপ্টেম্বরে এসেছে $240 কোটি, যা বছরের তুলনায় 80% বেশি। আমাদের দেশের রেমিটেন্স যেগুলো আসে সেগুলো ম্যাক্সিমামই কনজামশনে মানে খরচে চলে যায়। বিনিয়োগ বান্ধব একটা পলিসি নেওয়া যেতে পারে যাতে করে রেমিটেন্স যাতে পাঠায় তারা কোনো জায়গায় বিনিয়োগ করলে যাতে সেটা সুফল পায়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ফুলে ফেপে উঠছে রিজার্ভ। এতে কল্যাণমুখী উন্নয়ন কার্যক্রমের সম্ভাবনাও তৈরি হয়েছে। কমার্শিয়ালি ইম্পর্টেন্ট তো আমার জন্য আমাদের এই শ্রমভিবাসীও, কাজে তাকে যদি সেই সম্মানটা দেওয়া যায় এবং ভবিষ্যতে তিনি যদি আবার বিদেশে যেতে চান সেক্ষেত্রেও একটা সহায়তা থাকতে পারে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে প্রথম ধাপে 18,000 বাংলাদেশি শ্রমিক নেওয়ার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সরকার। আন্তঃমন্ত্রণালয় সমন্বয়টাকে বৃদ্ধি করে যাতে নিয়মতান্ত্রিকভাবে খরচ হয়, আর অভিবাসী নিজেকেও সচেতন হতে হবে। আমাদের যেভাবেই হোক অ্যাভয়েড করবেন, তারা সরাসরি যোগাযোগ চেষ্টা করবেন কোনো রিক্রুটিং এজেন্সি যিনি লাইসেন্সধারী অথবা সরকারি কোনো দপ্তরের সাথে, তাহলে তার আসলে অভিবাসন প্রক্রিয়াটা নিরাপদ হবে। প্রবাসীদের যাতায়াত সহজ করতে বিমানবন্দরে সেবার মান বৃদ্ধি করেছে সরকার। দ্রুত সময়ে লাগেজ প্রাপ্তি সহ নানা সুবিধা দিচ্ছে কর্তৃপক্ষ। সেলিম মালিক, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে হ্যারিকেন মিল্টন। স্থানীয় সময় সোমবার এটি ক্যাটাগরি 5 হ্যারিকেনে রূপ নেয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় শক্তিশালী এই সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূলে আঘাত হানবে। স্থানীয় সময় বুধবার ঝড়টি টাম্পা বেতে আঘাত হানতে পারে। আঘাত হানার সময় সেখানে জলোচ্ছ্বাস, শক্তিশালী বাতাস এবং বৃষ্টির প্রভাবে বন্যা দেখা দিতে পারে। সৃষ্টি হতে পারে 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস। ঝড় ও বৃষ্টির পানিতে প্লাবিত হতে পারে এমন অঞ্চলে বাসিন্দাদের সতর্কতা অবলম্বন এবং দিক নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে। যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল।
সোমবার ইসরায়েলের এসব বর্বর হামলায় গাজার কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন। এদিকে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। অপরদিকে বৈরুতের নাগরিকদের নতুন করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়ে হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা করে ইসরায়েল। গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে ৭ অক্টোবরের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে এই ঘটনাকে চিরস্মরণীয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া লেবাননে হামলা না চালাতে ইসরায়েলকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয়টিতে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা 7:30টায়। ভারতের বিপক্ষে হার দিয়ে টি-20 মিশন শুরু করেছে নাজমুল শান্তর দল। এই ম্যাচে জয় নিয়ে সমতায় ফিরতে চায় টাইগাররা। এদিকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর টি-20 সিরিজটাও নিজেদের করতে চায় ভারত। এই ম্যাচে তাই জয়ের বিকল্প ভাবছে না স্বাগতিকরা। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।